নমস্কার বন্ধুরা, আমি জয়রাজ খেল গল্প পরিবারে তোমাদের স্বাগত জানাই। তো সাপ কাপে আমাদের মেয়েরা কিন্তু আমাদের গর্বিত করেছে, আমাদেরকে মুখে হাসি ফুটিয়েছে। তারা যে কাঙ্ক্ষিত জয় সেটা কিন্তু পেয়েছে এবং অবশ্যই এটা একটা বড় অ্যাচিভমেন্ট। ষষ্ঠবারের জন্য আমাদের ইন্ডিয়ান বাঘিনীরা মেয়েরা তারা সাপ কাপ চ্যাম্পিয়ন হলো। গোয়ায় ফাতুর্দা স্টেডিয়ামে খেলা ছিল বাংলাদেশের সাথে, প্রবল প্রতিপক্ষ বাংলাদেশের সাথে, এবং অবশ্যই এই ম্যাচটা সবাই আমরা একটা অধীরভাবে এক্সপেক্ট করেছিলাম যে ভারত ম্যাচটা জিতবে এবং ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হবে। সেই মতো কিন্তু ভারত ক্রিসপিন ছেত্রীর আন্ডারে ভারতীয় মেয়েরা সেই ম্যাচটি জেতে এবং আমাদের ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন করে। অবশ্যই এটা ভারতীয় ফুটবলে একটা বড় অ্যাচিভমেন্ট। যেখানে ভারতীয় পুরুষ ফুটবল দল ক্রমাগত ব্যর্থ, সেখানে কিন্তু ভারতীয় মেয়েরা আমাদের আবার হাসি ফোটালো। অবশ্যই আমাদের ভারতীয় মেয়েরা গর্বিত করলো আমাদেরকে আরও একবার। এবং খেলার কথায় যদি আসি, খেলার প্রথম গোল আসে খেলার 43 মিনিটে পিয়ারি জাজা, তিনি প্রথম গোল করেন ভারতের হয়ে। এরপরে বাংলাদেশের ঋতু চাকমা, তিনি প্রথম হাফের অ্যাডেড টাইমে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরায়। এরপরে দ্বিতীয় হাফের খেলার শুরুতে সাফিদা নংরাম ভারতের হয়ে দ্বিতীয় গোল করে এবং ভারতকে 2-1 এগিয়ে দেয়। এরপরে কিন্তু ভারত আর পিছন ফিরে তাকাতে হয়নি ভারতকে। তারা ক্রমাগত অ্যাটাক করে এবং চেষ্টা করে গোলের ব্যবধান বাড়ানোর। সেই মতো কিন্তু 81 মিনিটের মাথায় লিন্ডা কম ভারতের হয়ে তৃতীয় গোলটি করে এবং খেলার শেষ রেজাল্ট 3-1 ভারত জিতে যায় এবং সাপ কাপ ষষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হয়। তো এর শ্রেয় যায় ভারতীয় মেয়েদের এবং অবশ্যই তাদের কোচ ক্রিসপিন ছেত্রীর কাছে। তিনি কিন্তু এই মেয়েগুলোকে নিয়ে একটা বড় আশা দেখাচ্ছেন এবং অবশ্যই আমাদের এই সাপ কাপ চ্যাম্পিয়নশিপ একটা ডিজার্ভ করি আমরা। আমি যদি পুরুষদের কথা বলি, পুরুষ ফুটবলের কথায় আসি, অপরদিকে পুরুষ ফুটবলেরও কিন্তু খেলা ছিল। একটা ফ্রেন্ডলি ম্যাচ ছিল তাজিকিস্তানের সাথে, তাজিকিস্তানের সেখানে বলার কিছু নেই। ব্যাপারটা হচ্ছে গিয়ে যা হওয়ার তাই হয়েছে। ভারত ম্যাচটি হেরে গেছিল 3-1 গোলে। তো সেই একই ব্যাপার, একই রকম খেলা এবং একই রেজাল্ট ক্রমাগত হয়ে যাচ্ছে এবং আমাদের পুরুষ ফুটবল দল কিন্তু ক্রমাগত ফুটবল থেকে পিছিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমার মনে হয় যে পুরুষদের যে সাপ কাপ খেলা আসবে এর পরবর্তী সময় যে টুর্নামেন্টটি আছে, তাতে ভারত কিন্তু মনে হয় বাংলাদেশের কাছে হেরেও যেতে পারে। কারণ বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলছে এবং ইউরোপিয়ান ট্যুরে তারা প্রথম জয় পেয়েছে সেখানে সান মারিনোর এগেনস্টে। তো সেই হিসাবে বাংলাদেশের ফুটবল দল প্রিপারেশন ভালো নিচ্ছে এবং ভালো ছন্দে আছে এবং তাদের যে অরিজিন প্লেয়ার যারা বিদেশের মাটিতে ছিল, তারা দেশের হয়ে তাদেরকে খেলার জন্য সাইন করিয়েছে, তাদেরকে সিটিজেনশিপ নিয়েছে, তাতে কিন্তু তাদের টিম অনেক শক্তিশালী হয়েছে। অন্যদিকে ভারতের যে পিআইও প্লেয়ার বা ভারতীয় অরিজিন প্লেয়ার একমাত্র রায়ান উইলিয়ামস অন্তর্ভুক্তি ঘটেছে এবং তিনি ফুটবল টিম গেম, কোনো একজনের খেলা না। তো সেখানে তিনি একা ম্যাচ জেতাবেন এটা প্রতিদিন, এটা তো সম্ভব নয়। তো দেখা যাচ্ছে ভারতীয় ফুটবলে যতদিন সুনীল ছেত্রী ছিল ততদিন কিন্তু ভারতীয় ফুটবল কিছু হোক করে মোটামুটি ম্যাচ বের করে নিচ্ছিল, কিছু ম্যাচ এবং পজিটিভ খেলা খেলছিল। অনেক ম্যাচ জিতিয়েছে সুনীল ছেত্রী, অনেক গোল করেছে ভারতের হয়ে। কিন্তু পরবর্তীতে সুনীল ছেত্রী যখন রিটায়ারমেন্ট নেয় তারপরে কিন্তু গোল করার লোকের অভাব এবং সেটাই কিন্তু দেখা যাচ্ছে ভারতের হয়ে যে গোল করবে, ভারতের পজিটিভ স্ট্রাইকারের অভাব। হ্যাঁ, এখন রায়ান উইলিয়ামস এসছে কিন্তু সে প্রতিদিন গোল করবে না, প্রতিদিন কেউই গোল করতে পারে না, সে রায়ান উইলিয়ামস হোক আর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হোক বা মেসি হোক। তো সেই হিসাবে ভারতের স্কোরার নেই এবং ভারতীয় কোচের আমি যদি খালিদ জামিলের কথা বলি, আমার মনে হয় হি ইজ নট এনাফ কেপেবল টু হ্যান্ডেল দিস টিম। কারণ যেটা দেখছি যে তার কোচিং, অবশ্যই ক্লাব কোচিংয়ে তিনি সাফল্য পেয়েছেন, কিন্তু ক্লাব কোচিং আর ন্যাশনাল ফুটবল টিমকে কোচিং করানো সেম নয়।
ক্লাবের মধ্যে দেশীয় প্লেয়ারদের সাথে সাপোর্ট দেওয়ার জন্য 4টি বিদেশি প্লেয়ারও রয়েছে, যেটা একজন ডিফেন্সে, একজন অ্যাটাকে কর্তৃত্ব দেয় এবং জেনারেলি মিডফিল্ডে 2জন থাকে। এরকমভাবে টিম সাজানো হয়। তার সাথে আমাদের ছেলেরা মিলেমিশে খেলে এবং অবশ্যই ন্যাশনাল টিমে খেলার যে প্রেশার এবং যেটা দেশীয় লিগে খেলার প্রেশার সেম হয় না। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের টিমে দেশীয় প্লেয়াররা যখন ন্যাশনাল টিমের হয়ে খেলতে যাচ্ছে তখন কিন্তু তাদের সেই পারফরমেন্সটা পাচ্ছে না, কারণ সাপোর্টিভ প্লেয়ার যেগুলো তারা ক্লাব টিমে পায়, সেই সাপোর্টিভ প্লেয়ার বা সাপোর্টিভ প্লে খেলবে কে, সেরকম প্লেয়ার পাওয়া যাচ্ছে না। ভারতের মানে মেন সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি স্কোরার। অ্যাটাকিং থার্ডে কোনো প্লেয়ার সেভাবে উঠে আসছে না যে গোল করে ভারতকে ম্যাচ জেতাবে। ডিফেন্ডার, গোলকিপার, মিডফিল্ডার মোটামুটি ভারতের আছে, কিন্তু সেইভাবে যে অ্যাটাকিং প্লেয়ার, স্ট্রাইকার, পজিটিভ স্ট্রাইকার সে নেই। ছেলেদের ক্ষেত্রে এটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় কোচেরও বদল দরকার। কোচের যে ট্যাকটিস, আমি বলবো যে সেটা একটা লিমিটেড ট্যাকটিস হয়ে গেছে। খালিদ জামিলের কথা বলছি, আমার সাথে কেউ একমত হবেন কেউ হবেন না, কিন্তু যেটা যতটুকু আমি দেখছি সেটাতে মনে হচ্ছে যে কোচের যে ট্যাকটিস সেটা একই রকম ফুটবল, একই সেই ডিফেন্স আঁটো রেখে অ্যাটাকিং ফুটবল, প্ল্যান বি নেই। টিম অনুযায়ী ইনস্ট্যান্ট তার ছক বদল, প্ল্যান বদল, সেরকম কিছু দেখা যাচ্ছে না। এবং যেটা হচ্ছে কি সাহসিকতা, ক্রিসপিন ছেত্রী যদি বলেন সাহসিকতা দেখাচ্ছে কোচিংয়ে, অ্যাটাকিং ফুটবল খেলছে। সেখানে নৌসাদ মুসা যে আন্ডার-20 টিমকে কোচিং করিয়েছেন, তার খেলাতেও দেখা গেছে যে ডিফেন্স মানে অপোনেন্টের চোখে চোখ রেখে ফুটবলাররা খেলেছে এবং দেখিয়েছে যে কাতারের মতো টিমকেও তারা রুখে দিতে পেরেছে এবং দেখিয়েছে যে আমরা কোনো অংশে কম নয়। তো সেখানে তাদের কাতারের মতো টিমের সাথে কিন্তু চোখে চোখ রেখে লড়াই করেছে। সেখানে কিন্তু আমাদের অবশ্যই আমার মনে হয় খালিদ জামিলের জায়গায় আরেকটু এডুকেটেড, আরেকটু ন্যাশনাল পর্যায়ে ভালো এক্সপিরিয়েন্সড কোচ অবশ্যই দরকার। আমি ফর এক্সাম্পল বলতে পারি হাবাস বা ক্র্যাটকি যে মুম্বাই সিটির কোচ, এরকম ধরনের, বা অ্যাশলে ওয়েস্টউড অবশ্যই ফার্স্ট চয়েস হওয়া দরকার। এরকম ধরনের কোচ এখন ইন্ডিয়াকে দেওয়া দরকার এবং নামের পিছনে ছোটাচ্ছে যে ভালো পারফরমেন্স করছে, বিশেষত আন্ডার-20 টিমের যে প্লেয়ারগুলো আছে তারা কিন্তু যথেষ্ট ভালো খেলছে। সেইখান দিয়ে প্লেয়ার চুজ করে নতুনভাবে তৈরি করতে হবে আমাদের টিম এবং অবশ্যই ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার যারা বিদেশের সিটিজেনশিপ নিয়ে খেলছে, যারা ভারতে খেলার ইচ্ছা প্রকাশ করছে, তাদেরকে সুযোগ দিতে হবে এবং এই ভারতীয় সিটিজেনশিপ পাওয়ার ক্ষেত্রে যে নিয়ম সেটাকে সরলীকরণ করতে হবে, কারণ তাহলে তাড়াতাড়ি তারা আমাদের দেশের হয়ে খেলতে পারবে এবং আমাদের দেশের নামটা উজ্জ্বল হবে। কারণ এরপরে কিন্তু শুধু বাংলাদেশের কাছে সাব চ্যাম্পিয়নশিপেও হারতে হবে যদি এরকম চলে, একদম স্পষ্ট কথা আমি বলে দিলাম। তো যাই হোক, আবার অভিনন্দন আমাদের ভারতীয় মেয়েদের, আমাদের গর্বিত করেছে সাব কাপ 6ষ্ঠবারের জন্য চ্যাম্পিয়ন হয়ে, এবং অবশ্যই শুভেচ্ছা জানাই আমার খেল গল্পের তরফ থেকে তাদেরকে অনেক অনেক অভিনন্দন। তো আজ বন্ধুরা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, আর আমার এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। টাটা।